তাহলে আজকে আমাদের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আগের দিন আমরা সেন্ট্রাল বাজেট বা ইউনিয়ন বাজেট শিখেছি, পড়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো এবং নোটসও পেয়ে গেছো। তো এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে 177 পেজের একটা, নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ 177 পেজ, সরি, হ্যাঁ 177 পেজ এখানে দেখতে পাচ্ছ। তাহলে 177 পেজের একটা পিডিএফ, এবং এত পেজ কেন, তার পেছনে কিছু কারণ রয়েছে। ঠিক আছে, প্রথম কারণ হচ্ছে যে এটা হচ্ছে বাজেট স্পিচ, এই যে বাজেট স্টেটমেন্ট, এটা হচ্ছে বাজেট স্টেটমেন্ট। তার মানে আমাদের শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কিনা বর্তমানে মিনিস্টার অফ স্টেট, ইন্ডিপেন্ডেন্ট চার্জ রয়েছেন, তিনি ফিনান্স ডিপার্টমেন্টকে বলবো লিড করছেন, সেই মিনিস্টার ম্যাডাম যখন আমাদের বিধানসভায় দাঁড়িয়ে আমাদের স্পিকারের সামনে পুরো তথ্যটা তুলে ধরছে যে আমাদের এই 25-26 2025-2026 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের কি কি প্রজেকশন হতেছে। দেখো, ক্রাইটেরিয়া বা কি কি হতে পারে না হতে পারে কম বেশি আমাদের ইউনিয়ন বাজেটে বোঝা হয়ে গেছে, তাই না? যে বাজেট কি, বাজেট কেন হয়, কি বৃত্তান্ত, কনস্টিটিউশনে কোথায় আছে, যাবতীয় আমাদের যে থিওরি শেখা হয়ে গেছে। স্টেট সেই রকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেট, আমাদের যেহেতু কনস্টিটিউশনে ইন্ডিভিজুয়াল স্টেটের অস্তিত্ব আছে, তাহলে সেখানে আমাদের সেই স্টেটগুলো তারা একটা বাজেট করে, কারণ সেখানে সব জায়গায় সেন্ট্রালি একই ক্ষমতা থাকবে বা একই দল বা একই শাসক দল থাকবে সেরকম নয়। যেহেতু নয়, সেহেতু ইন্ডিভিজুয়াল স্টেটের দায়িত্ব থাকে যে তারা তাদের বাজেট মানে তাদের কিভাবে ফান্ড অ্যালোকেট করবে, তারা কোথায় মিনিমাইজ করবে, কোথায় ম্যাক্সিমাইজ করবে, তারা তাদের মতন করতে পারবে। একটা সেন্ট্রাল পাওয়ার করে যে পুরো দেশের জন্য, পুরো দেশের মধ্যে রাজ্যগুলো আলাদা, তারা তাদের যে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন যা কিছু আছে তারা তাদের মতন করে অ্যারেঞ্জ করেন। তো সেই ম্যাডাম, আমাদের এই ম্যাডাম চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম, ইনি তার বাজেট স্পিচে টোটাল যা প্রজেকশনস রয়েছে বাজেটের, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টের, সেটা উনি এখানে তুলে ধরেছেন। ঠিক আছে, এবং সেখানে আমাদের বিধানসভার সকল সদস্য, যাদেরকে আমরা কি বলি, আবার একটুখানি জ্ঞানে চলে আসছি, এমএলএ, বিধানসভা, এমএলএ, বিধানসভা সদস্যদেরকে আমরা বলি এমএলএ, মিনিস্টার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, এই নিয়ে অনেক ডিটেলসে পরে আসবো, কারণ পার্লামেন্ট শুরু করব খুব শিগগিরই, সেখানে পার্লামেন্টের পর বিধানসভা, বিধান পরিষদে আমি আসবো, তখন ডিটেলসে আসবো কার কত স্ট্রেংথ আছে, বিধানসভার কি কি রুলস, বিধান পরিষদের কি কি রুলস, কারা মিনিস্টার হতে পারেন, কারা হতে পারে না, কিছু ক্রাইটেরিয়া থাকে কি থাকে না, যাবতীয় যে থিওরি পার্টটা কনস্টিটিউশনে, সেটা আমরা আসবো। কিন্তু আপাতত আমি যে এটা আসি, বিধান পরিষদ বা বিধানসভাতে, আমাদের যেহেতু স্টেটে বিধানসভা আছে, বিধান পরিষদ নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিধান পরিষদ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নেই, বিধানসভা আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের মিনিস্টারদেরকে আমরা বলছি এমএলএ। তাহলে এমএলএ, মিনিস্টার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কেন লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা কি আমরা সাধারণত স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলি, হয়তো পড়ে থাকবে বা শুনে থাকবে, এসএলএ বলে, আমরা শর্ট ফর্মে বলি এসএলএ, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এবার যে স্টেটের যেটা, সেই স্টেট হিসাবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তার মেম্বার হচ্ছে পারিষদ, কথার মানেই হচ্ছে সভা পরিষদ বলে না, সেই পারিষদ, সেই মিনিস্টাররা হচ্ছেন এমএলএ। এবার এত কথা কেন বলছি, বলছি এই কারণের জন্য, কারণ এমএলএ দেরও না পাওয়ার থাকে, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার নাকি ডিপেন্ডেন্ট পাওয়ার। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সেন্ট্রালেও যখন মিনিস্ট্রি ডিক্লেয়ার্ড হয় বাই, মানে পিএমও যেটা থাকে, আর আমাদের সিএমও যেরকম থাকে, তো তাদের না প্রত্যেকে ইন্ডিভিজুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউট করা থাকে। শুধু মন্ত্রী তো একটা কাজ করতে পারেন না, করা সম্ভব নয়, সারা রাজ্য তথা সারা দেশ কখনই পসিবল নয়। তাহলে সেক্ষেত্রে পাওয়ার গুলো না ডাইভার্ট, মানে কি বলবো, ডিস্ট্রিবিউটেড থাকে। ঠিক আছে, কোন একজন মিনিস্টার যিনি এমএলএ রয়েছেন, তার আন্ডারে কিছু আরো ডিপেন্ডেন্ট মিনিস্টার্সকে, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পোস্টার হিসাবে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট ওরকম হবে না, ডিপেন্ডেন্ট তো পুরো দেশের বা রাজ্যের প্রতি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, দায়বদ্ধ। তো তার আন্ডারে বিউরোক্র্যাটস থাকে, তার আন্ডারে আমাদের
পুরো সিস্টেমের বাকি যারা সদস্যরা আছে, যে ডিপার্টমেন্ট হলো, এগ্রিকালচার হলে এগ্রিকালচার, ইলেকট্রিসিটি হলে ইলেকট্রিসিটি, বা আমাদের ফুড হলে ফুড, তারপর হচ্ছে আমাদের বলো কি বলে রেশনিং সিস্টেম হতে পারে, আমাদের ফিনান্স হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু বাজেট সবার জন্য কে বার করবে? না ফিনান্স ডিপার্টমেন্টই বার করবে, তার যিনি মন্ত্রী রয়েছেন সেটা। সুতরাং আগে যেমন ছিলেন অমিত মিত্র সাহেব ছিলেন, তো তিনি কি করতেন, মানে তিনি আমাদের মিনিস্টার ছিলেন এবং তিনি এইটা বাজেটটা পেশ করতেন। তো পরবর্তীকালে আমরা দেখেছি যে তিনি আহ, উম, কিছু কারণে, বয়সজনিত কারণ হতে পারে বা কিছু কারণের জন্য তিনি আপাতত উনি এটা আহ, এই দায়িত্বটা চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডামের কাছে দেওয়া আছে এবং তিনি মিনিস্টার অফ স্টেটে রয়েছেন। তো মানে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জে উনি রয়েছেন, ফিনান্স ডিপার্টমেন্টের হয়ে উনি বাজেট প্রকাশ করেন। এবং আরেকটা বেশ ভালো ব্যাপার সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিএম ম্যাডামও কিন্তু আমাদের ওই যখন বাজেট ঘোষণা হয় আর কি, সেই সময় উনিও প্রেজেন্ট থাকেন এবং উনিও কিন্তু বেশ স্পন্টেনিয়াসলি আমাদের এই বাজেট মানে পরিবেশনের ক্ষেত্রে বেশ পার্ট নেন আর কি। তো যাই হোক, বেশ ভালো ব্যাপার। এবং আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তোমাদেরকে, তোমাদের মাথায় থাকা উচিত, সেটা হচ্ছে এই যে লোগোটা, এই যে বিশ্ব বাংলা লোগো যেটা আমরা দেখি, যেটা হচ্ছে সরকারি লোগো হিসাবে বলা হয়েছে, এটা কত সাল, কোন ইয়ারে এটা আমাদের মানে লঞ্চিং ডেট বলতে চাইছি, মানে কখন আমাদের সরকারি লোগো হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়, এটা একটুখানি খেয়াল রাখবে। ঠিক আছে? একটু চিন্তা ভাবনা করলে ওপেন সোর্স ঘাটলেই পেয়ে যাবে। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট যে ডেটটা কোন ডেটে, না 12ই ফেব্রুয়ারি। কেন ডেটটা ইম্পর্টেন্ট আমি একটু পরেই বলছি। কারণ বিজিবিএস বলে একটা নাম শুনে থাকবো, তো বিজিবিএস নাম শুনেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই বিশ্ব বাংলা বিজনেস সামিট। হ্যাঁ, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, ভেরি গুড। এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটটা হয় হচ্ছে তার আগে, ঠিক আছে, 5 তারিখ 6 তারিখে হয়, মানে সরি ওই সময় থেকে হয়, ফিফথ থেকে স্টার্ট হয়। তো তার আগে শেষ হয় এবং তারপর বাজেটটা পেশ হয়। তো এই যে মানে বিজিবিএস এর কেসটা হচ্ছে, নিশ্চয়ই তোমরা জানো, মোটামুটি যারা একটু পেপার পড়ো বা টিভি দেখো বা খবর রাখো তারা জানো, এটা বিজনেস সামিট, যেখানে প্রপোজালস আসে যে আমাদের এখানে আমাদের রাজ্যে এই কাজ হবে, তার জন্য এত কোটি বা এত হাজার কোটি, এত 100 কোটি এগুলো ইনভেস্টেড হবে। আমরাও আমাদের দিক থেকে কি কি উন্নয়ন ঘটেছে সেগুলো দেখানো হয় স্টেটের তরফ থেকে। সেখানে বিজনেসম্যানরা ইন্টারেস্টেড হয়। তো ভালো খাওয়া দাওয়া হয়। আম, তারপর হচ্ছে মানে আর কি এই ব্যাপারটা মানে ইনভেস্টমেন্ট পার্টটা কিন্তু দেখা হয়। তো সেটার জন্য একটা সামিট, ঠিক আছে। তো এইবার আমি যখন বাজেটটা পড়াতে শুরু করছি, তখন আমি পড়ানো বলতে আমি থিওরি তো মোটামুটি ওখানে আগের ভিডিওতে আমি ক্লিয়ার করেছি। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, স্টেট বাজেটকে আমি কিভাবে বুঝবো। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে নিই, যেটা দিয়ে শুরু করেছিলাম। 177 পেজেস এর পিডিএফ কেন? তার পেছনে দুটো কারণ আছে, দেখো ভালো করে খেয়াল করে দেখো। এই যে ফন্ট সাইজ গুলো রয়েছে, এই যে ফন্ট সাইজ গুলো রয়েছে, এই ফন্ট সাইজ গুলো মানে অনেক বড় বড় করা, ঠিক আছে, যাতে সবার পড়তে সুবিধা হয়। ঠিক আছে, অনেক বড় বড় করে দেওয়া আছে, প্রায় যদি ভুল না করে 16-18 ফন্ট সাইজ এখানে দেওয়া আছে। ঠিক আছে, 16 বা 17 ফন্ট সাইজ এরকম কিছু করা আছে, এবং তাদের মধ্যে লাইনের গ্যাপিংটা অনেক বাড়ানো আছে, যাতে সবাই পরিষ্কার প্রিন্ট আউট করতে পারে, পরিষ্কার পড়তে পারে, কষ্ট মানে যাতে মানুষের কষ্ট না হয়। ঠিক আছে, একটা গুড ইনিশিয়েটিভ, এবং সে কারণের জন্য পেজগুলো না আমাদের এখানে বেড়ে গেছে। যেমন অনেকটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এর মতন। অনেকে ইংলিশে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ দেখলে ভয় পেয়ে যায়, বলে স্যার ও 60 পেজ 70 পেজের পিডিএফ দিচ্ছেন, এত পড়া যায়? আমিও বলি হ্যাঁ গো, সত্যি পড়া যায় না, কিন্তু সবাই যাতে ক্লিয়ারলি প্রিন্ট আউট করতে পারে, পড়তে পারে, তার জন্য আমি ওখানে গ্যাপিং দিই, বা আমি অনেক ডিটেলস ওর মধ্যে ইনক্লুড করি, যেটা আমাদের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থাকে না। তো সেই কারণের জন্য মানে আমি আসলে অনুপ্রাণিত। তো সেই ব্যাপারটা এখান থেকে ব্যাপারটা বোঝা গেছে যে এখানেও কিন্তু ওই কারণের জন্য এত পেজ। নাহলে তুমি যদি মানে যদি এই স্টেটমেন্টটা মানে ছোট করতে হতো, তাহলে এই গ্যাপিং গুলো কমিয়ে যদি ফন্ট সাইজটা কমিয়ে দেওয়া যেত, মানে যদি যেত, তাহলে মানুষের কিন্তু পড়তে কষ্ট হতো একদিক থেকে। তো সেটা পেজ সাইজটা অনেক কমে যেত, মানে মোটামুটি আমার যদি খুব ভুল আইডিয়া না থাকে তাহলে 100 পেজের মধ্যে ঢুকে যেত। ঠিক আছে, এইবার এবার এবার আছে কাজের কথা, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা দেখবে পেজের মাথার উপরে এরকম কিছু মার্কিং করা আছে, সব পেজে নেই, দেখে দিচ্ছি। প্রথম মানে এটা হচ্ছে সেকশন, অনেকগুলো সেকশনে ভাঙা, 5টা সেকশন প্লাস 1, 6টা সেকশন পুরো পিডিএফটা। ঠিক আছে, যেটা 177 পেজের পিডিএফ। তো আমার দরকার কোন কোন সেকশন গুলো,
এবং আমি কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, যাতে আমি পরীক্ষায় আমার নলেজটাও থাকে, আমি পরীক্ষায় পাসও করতে পারি, এবং যা কোশ্চেন আসবে তার 90%, 90 থেকে 95% বা 99% অব্দি যে যেমন যতটা এফর্ট দেবে আর কি। যেমন কেউ এখানে আজকের বাজেটের ক্লাস টেস্টে কেউ ধরো হচ্ছে 45-43ও পেয়েছে, আবার কেউ ধরো 17ও পেয়েছে, 15ও পেয়েছে। সুতরাং ডিপেন্ড করছে কে কতটা এফর্ট দিচ্ছে, কে কতটা মনে রাখতে পারছে, কে কতটা সেটাকে কালচার করছে, কে ভালো করে ভিডিওটাকে দেখে, নোটটাকে দেখে ভালো করে মানে প্র্যাকটিস করছে, মানে প্রতিদিন প্র্যাকটিস করছে, এরকম নয় পরীক্ষার আগের দিন বা ক্লাস টেস্টের আগের দিন বা ক্লাসের আগের দিন সে পড়াশোনা করছে, তাহলে হবে না। তো যাই হোক, প্রথম যে সেকশন 1 যেটা, তো সেকশন 1 পেজের মাথার উপরে আমি তো দেখিনি, পেজের মাথার উপরে এখানে যে নাম্বারিং এর পরের পেজে কিন্তু নেই, তারপরের পেজেও কিন্তু নেই, পেজের নিচে বলিনি, পেজের নিচে নাম্বার দেখে কনফিউজ হবে না, এটা পেজ নাম্বারিং। আমি পেজের ওপরের কথা হচ্ছে, ওপরে কোথাও কিন্তু নাম্বারিং নেই, ওপরে কোথাও কিন্তু নাম্বারিং নেই, ঠিক আছে। তো আমি এবার দেখাই, এই যে পেজের মাথার উপরে যে নাম্বার, এটা সেকশন ডিনোট করছে, সেকশন 1, এটা পেজ 2 থেকে পেজ 13 অব্দি আছে। পেজ 2 কেন, পিডিএফ এর পেজ 2, কিন্তু এটাকে বাজেট স্টেটমেন্টে পেজ 1 হিসেবে কাউন্ট করা হয়েছে, পরেরটাকে পেজ 2 হিসেবে কাউন্ট করা হয়েছে। কিন্তু আমার থিওরিটিক্যাল নলেজ দরকার নেই, আমি একদম পিডিএফ ওয়াইজ যদি আমি যাই, তাহলে পিডিএফ এর পেজ 2 থেকে পেজ 13 হচ্ছে আমার সেকশন 1। তাহলে আমি একটুখানি পেজ 14 এ যাব, পেজ 14 হচ্ছে সেকশন 2। সেকশন 2 তে পেজ 14 থেকে 20 অবধি কি আছে না আছে আমি সব বলবো, আগে জিনিসটা বুঝে নাও, পড়বো কিভাবে, কোনটা পড়বো, কোনটা ছাড়বো, কতটা পড়বো, কিভাবে পড়বো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। 177 কেন, আমরা যদি 1,77,000 পেজও থাকে, পড়বার নিয়ম দরকার, আগে পুরো জিনিসটাকে বুঝতে হবে। এইটা অর্ধেক জনই জানে না যে পড়তে হয় কি হবে, তারা 177 পেজ দেখে ভয় পেয়ে যাবে, ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, এই বাজেটটা পড়লে তোমার কিন্তু শুধু স্টেট বাজেট না, সেন্ট্রাল বাজেটেরও প্রচুর তথ্য তোমার কাছে ক্লিয়ার হবে। কিভাবে হবে আমি পড়াতে শুরু করে তোমাদেরকে বলছি, জাস্ট ওয়েট ফর 3-4 মিনিটস মোর। ওকে, তাহলে এবার 14 থেকে 20 হচ্ছে আমাদের সেকশন 2, রাইট। এবার আমি যাব হচ্ছে, তো অ্যাজ ইউজুয়াল 21-এ যাব। 21টা হচ্ছে লার্জেস্ট সেকশন, বলা উচিত ডিটেইলড সেকশন, ঠিক আছে, ডিটেইল সেকশন। 21 থেকে 161 পেজ অব্দি আছে পিডিএফ এর, 21 থেকে 161 পেজ অব্দি আছে, ঠিক আছে। কি আছে না আছে পরে আসছি, সব বলবো। এবার চলে এলাম সেকশন 4, রাইট, 162 থেকে 169 অব্দি আছে, ঠিক আছে। আবার আমরা যাবো হচ্ছে 170 পেজে, লাস্ট সেকশন, কেন কনক্লুশন দেখেই বুঝতে পারছো। তো লাস্ট সেকশন অ্যাকর্ডিং টু দিস বাজেট স্টেটমেন্ট 170 থেকে 172 পেজ অব্দি আছে, ঠিক আছে। আমরা একটু 173 পেজে যাব, 5টা সেকশন আমরা পেয়ে গেলাম, তাই তো। 173-তে ফাঁকা, কিন্তু 174-এ খুব ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, দ্যাট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট 2025-2026। এটা 3টে স্টার হতে দিয়েছি, আরো স্টার দেওয়া যায়, পেজ পুরো ফাঁকা, প্রচুর স্টার দেওয়া যাবে, খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে, বুঝতে হবে, তার জন্য টার্ম বুঝতে হবে, তার জন্য আগের কনসেপ্ট, আগের ভিডিওর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, এবং এখানেও যখন আমি বোঝাবো সেগুলোকে ক্লিয়ার থাকতে হবে, যাতে যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। এইবার এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যেটা দেওয়া আছে পুরো একদম ডিটেলসে, অ্যাকচুয়াল কি, বাজেট কি, রিভাইজ কি হয়েছে, যে তোমার সেই আগের বাজেটে দেখেছিলাম বিই আর ই, নিশ্চয়ই মনে আছে তোমাদের, ঠিক আছে। যদি না মনে থাকে দেখবে, তোমাদের নোটসে দেখবে বা ভিডিওতে বলে দিয়েছি। তো আলটিমেটলি কত টাকা, কোথায় কি আছে না আছে, এটা কিভাবে পড়বো না পড়বো, কতটা মনে রাখবো পরে আসবো, কারণ এটা আমার এই 2 পাতাটা ইম্পর্টেন্ট, এই 2 পাতা আমার কাছে সত্যি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো লাস্ট পেজ হচ্ছে ফাঁকা, শেষ, কারণ হচ্ছে কভারিং পেজ থাকে তাই। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি 5 সেকশনস প্লাস 1, ঠিক আছে, টোটাল 6খানা সেকশন। এখানে +1 কেন বললাম, কারণ এটা টোটাল ইন্ডিভিজুয়াল পুরো মানে ডেটাবেস পার্ট, ঠিক আছে। এইবার আসি হচ্ছে আমাদের একদম 2 নম্বর পেজে, রাইট। আমি তোমাদের একটু আগেই বললাম যে এই বাজেটটা পড়লে একটা সুবিধা আছে, খেয়াল করিস কিনা জানি না, তোমরা স্টেট সেন্ট্রাল দুটোই মনে রাখতে পারবে। বলে স্যার দুর্দান্ত ব্যাপার, না, সেন্ট্রালের বাজেট মনে রাখতে পারবে আমি এটা বলিনি,
আমি বলছি স্টেট বাজেট মনে রাখতে পারবে, সাথে সেন্ট্রালের প্রচুর ইম্পর্টেন্ট কম্পারিজনস মনে রাখতে পারবে। মানে আচ্ছা, মানেটা আমি একটু পর থেকে বোঝাই। আমি এখানে কিছু হাইলাইটেড পার্ট করেছি, মানে তোমরা যখন এক্সাম দিচ্ছিলে আজকে, তো তখন আমি এখানে মার্ক করছিলাম, কারণ আমার এর আগে করা হয়নি। তো আমি তোমাদেরকে মার্ক করেই দেবো, যেটুকু পড়তে বলবো না পড়বো সবই মার্ক করে দেবো, সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু পড়তে হবে তোমাদেরকে, এটা মাথায় রেখো। ফাঁকিবাজি দিয়ে কিন্তু হবে না, স্টেট এক্সাম কিন্তু ক্লিয়ার করতে পারবে না, যেহেতু বাজেট ডিক্লেয়ার, বাজেট থেকে কোশ্চেন, গভর্নমেন্ট স্কিমস থেকে কোশ্চেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ জানতে হবে কিছু কথা। আমি প্রথমে এসে হচ্ছে এই যে এখানে আনলাইন করেছি, সেটা কিছু জিনিস তোমরা এখানে জানতে পারছো, খুব সেন্ট্রালের কথা বা স্টেটের কথা সবই জানতে পারছো, খুবই ইম্পর্টেন্ট। যে ওয়ার্ল্ড উইমেন্স ডে, যেটা 8 মার্চ 2025, সেটা 50 ইয়ার্স কমপ্লিট করেছে। তো তার যে এই বছরে 2025-এর যে ট্যাগ লাইন খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, সেন্ট্রাল স্টেট দুটোর জন্য ইম্পর্টেন্ট। তো গেল, এখানে কবিগুরুর একটা কবিতার লাইন দেওয়া আছে, জানলে ভালো, না জানলেও কিছু গেল এলো না। ঠিক আছে, তো ঠিক আছে, এখানে লেখা হয়েছে। এবার ইম্পর্টেন্ট হচ্ছে এই অনারেবল স্পিকার স্যারকে রেফার করা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার স্পিকার কে আছেন? বিমান বন্দ্যোপাধ্যায়। ঠিক, বিমান। এই বিমান নামটা শুনে কিন্তু আর ভয় পাবে না, মানে অন্য কোনো দলের নয়, ইনি কিন্তু রুলিং পার্টিরই বিমান বন্দ্যোপাধ্যায়। আমার হয়তো স্পেলিং লিখতে কিছু গন্ডগোল হতে পারে। তিনি হচ্ছেন আমাদের অনারেবল স্পিকার স্যার, যিনি রয়েছেন স্টেট গভর্নমেন্টের বিধানসভার। তো এবার প্রথম কথা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা কিভাবে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কেন বলে, কোথায় বলা আছে সব জানি আমরা। তো 2025 2026 এর জন্য ইম্পর্টেন্ট দেখাবে, এটা অন্য কালারে মার্ক করেছি, সেটা হচ্ছে আগস্ট হাউস। অগাস্ট হাউস বলতে কোনো আইডিয়া? কি বলেন স্যার, একটু বলবেন আরেকবার? আমি বললাম এই যে এটা ব্লু কালারে আমি হাইলাইট করছি অগাস্ট হাউস, এটা কি আসলে? এটা জানি না স্যার। তোমাদেরকে ছোট্ট একটু কিছু টাস্ক দিচ্ছি, এই টাস্কগুলো তোমরা পারলে কালকে অফলাইন ব্যাচে, যারা তো আসছি তারা তো আমাকে অফলাইন ব্যাচে বলবে, আর অনলাইন স্টুডেন্টরা সোমবার দিন আমাকে একটুখানি জানাবে কি খুঁজে পেলাম, অগাস্ট হাউস কি। আমি একটি হেল্প তোমাদেরকে আমি করে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে খেয়াল রাখবে আমাদের যে পার্লামেন্ট বা বিধানসভার যে অধিবেশন গুলো হয়, মানে সেশনস গুলো হয়, তাহলে বিধানসভার যে সেশনস গুলো হয়, ঠিক আছে, সেশনস গুলো হয় সারা বছরে তো হয়, কটা সেশন হয়, কখন হয়, কোন টাইমে হয়, সেগুলো নির্দিষ্ট। পার্লামেন্টের ক্ষেত্রেও নির্দিষ্ট, বিধানসভার ক্ষেত্রেও নির্দিষ্ট, যদি না অন্য কোন রকম কি বলবো ঝামেলা হয়, তো সেই ঝামেলাগুলো কি সেটা ওই থিওরি পার্ট পড়লে বুঝতে পেরে যাও। আপাতত মাথায় কি একই রকম ভাবে তোমরা একই সাথে পড়ে ফেলবে যে পার্লামেন্টের সেশনস একই সাথে পড়বে, তবে কম্পেয়ার করতে সুবিধা হবে পার্লামেন্টের সেশনস কতগুলো হয় এবং সেগুলো কোন টাইমিং এ হয়, তাই সেই সেশনস গুলোর নাম কি আছে, খুব ইম্পর্টেন্ট। সেই সেশনস গুলোর নাম কি আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন ধরো অনেক সময় শুনে থাকো হয়তো বা শুনে থাকবে হয়তো, বলে বাদল অধিবেশন, আবার বলে শীতকালীন অধিবেশন। এরা কারা, এটা কি, কখন, কোন সময় হয়, খুব ইম্পর্টেন্ট। তো এই দুটো ছোট্ট কাজ তোমরা করে ফেলবে, আশা করছি উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট। এবার হচ্ছে আমাদের এই যে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে যে আমাদের জিডিপি, জিডিপির ফুল ফর্ম কে জানি? জিডিপি, অভিজিৎ মল্লিক বলো ভাই, এটা হাত তোলো, এটা ঠিক ক্লাস হ্যালো হলো। হ্যাঁ অভিজিৎ বল। হ্যালো হ্যালো, গ্রস ডোমেস্টিক ফেলেছি প্রোডাক্ট। বলো। হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, জিনিসটা আমাকে একটুখানি বোঝাতে পারবে, হোয়াট ইজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট? Financial activity in a particular territory in a calendar year. হ্যাঁ প্রত্যুত, এবার বলো কি বলছিলে। সরি।
financial activity in a particular territory in a calendar year. আচ্ছা, মানে একটা নির্দিষ্ট টেরিটরির মধ্যে, মানে ইউনিয়ন টেরিটরি যেটাকে বলে বা স্টেট টেরিটরি, সেই নির্দিষ্ট টেরিটরির মধ্যে সারা বছরে যতটা সারা প্রোডাকশন বছরে যে হচ্ছে। অর্থনৈতিক কার্যকর্ম, হ্যাঁ, প্রোডাকশন মানে অর্থনীতির সাথে প্রোডাকশনের কি সম্পর্ক? প্রদ্যুৎ, প্রদ্যুৎ কেন, অন্য কেউ ট্রাই করতে পারে, আগে প্রদ্যুৎ বললি তারপর বলছি, বলো। প্রোডাকশন বলতে অর্থনীতির সাথে সম্পর্ক হলো প্রোডাকশন বাড়লে তো স্যার অর্থনীতি বাড়বে। মানে ট্রানজাকশন বাড়বে, ইনকাম বাড়বে, ইম্পোর্ট হ্যাঁ, এক্সপোর্ট হবে, তাই তো? ট্যাক্স আসবে। ট্যাক্স আসবে, ঠিক 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 ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। এবার স্যার একটা জিডিপি, কোশ্চেন, বলো। স্যার বলছে যে একটা পুরো ক্যালেন্ডার ইয়ার মানে এক বছরে, কিন্তু আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক যেটা আছে ওটা যে কোয়ার্টারের একটা জিডিপি গ্রোথ রিপোর্ট বের করে, হুম তাহলে হুম কোয়ার্টারে যদি রিপোর্ট বের করে তাহলে জিডিপি পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটার ক্যালকুলেশন সঙ্গে আছে। সবাই সবার মতন করে করে, ঠিক আছে? ধরো কথার কথা বলছি, তুমি একটা সাম দুটো স্টেপে করতে পারলে কারণ তোমার ক্যালকুলেশন বেটার, আবার কেউ ধরো করতে পারলো না, সে 5-10 মিনিট সময় লাগলো। ক্যালকুলেশনটা আমাদের ইন্ডিয়াতে, আমাদের ইন্ডিয়াতে ইউনিয়ন করুক বা স্টেট করুক, সবাই কিন্তু কোয়ার্টারে করে, করে, একদম করে। আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো, তুমি প্রশ্নটা করলে খুব ভালো প্রশ্ন করেছো। আমি এক্ষুনি দেখাবো তোমাদেরকে, এই বাজেটের মধ্যে কোয়ার্টারের কথা উল্লেখ করা আছে, ঠিক আছে? কোয়ার্টারে সবাই করে কিন্তু পাবলিশ করা হয় না। মানে পাবলিশ করা হয় না মানে ইন দ্য সেন্স, মানে বাজেট রূপে পাবলিশ করা হয়, কারণ বাজেট তো পুরো একটা বছরের প্রজেকশন, যে সামনের 25-26-এর অর্থবর্ষে কি হতে চলেছে, কি পাবো, কিভাবে খরচা করব, কিন্তু সেটা কিভাবে খরচা হলো সেটা আবার পরের বছরে গেলে, পরের বছর বাজেটের আগে ইকোনমিক যে আমাদের অ্যানালাইসিস যেটা থাকে, ঠিক আছে, তো তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কি খরচা হলো, কি রইলো, কি সারপ্লাস হলো, কি কি শর্ট পড়লো, এগুলো তখন বুঝতে পারি। সুতরাং জিডিপি কাউন্ট হয় না, আমরা বাজেটের জন্য বলছি যে একটা পুরো ফিনান্সিয়াল ইয়ার, তো সংজ্ঞা, অবশ্যই সংজ্ঞা, একদম ঠিক কথা, যে তা এক বছরের জন্য আমাকে কাউন্ট করতে হবে, কিন্তু তা বলে কোয়ার্টারে কি অবস্থা না অবস্থা সেগুলো কি খোঁজ খবর হয় না? অবশ্যই খোঁজ খবর হয়, ঠিক আছে? এবং সেটা কিন্তু কাউন্টেডও হয় সেই হিসাবে। কিন্তু স্টেট, সেন্ট্রাল বা ধরো হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারাও কিন্তু তাদের ওয়ে আউট মানে রেডি রাখে, মানে এটা হলে এটা হতে পারে, এটা হলে তাহলে আমি এখন বর্তমানে কি করব, কিভাবে ইকোনমিকে সাস্টেনেবল গ্রোথের দিকে নিয়ে যাব, এই জায়গাগুলো কিন্তু একটুখানি চিন্তা ভাবনার বিষয়। মানে এখানে ইকোনমিক্সটা বিশাল বড় তাদের ভূমিকা রয়েছে কিন্তু, ঠিক আছে? আমি আসবো তোমাকে, তোমার কোয়ার্টারের গল্পটা আমি এক্ষুনি আসবো, এক্ষুনি এখানেই আছে, দেখাবো। তো আমাদের স্টেটের ক্ষেত্রে জিডিপি যেটা হয়, মানে স্টেট বাউন্ডারির মধ্যে প্রোডাকশনের উপর বেস করে আমাদের যে ইকোনমিক্যাল গ্রোথ, সেটা কিন্তু 18 লাখ ক্রোর ইনক্রিজ করেছে, এটা বাজেটে সরকারি তথ্য। সুতরাং ঠান্ডা মাথায়, কোন রকম চিন্তা ছাড়া মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট 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 হচ্ছে ইউ উইল বি হ্যাপি টু নো, দরকার নেই, মানে মোট কথা ইম্পর্টেন্ট জায়গাটা আসি, সেটা হচ্ছে স্টেট, আমাদের এই যে জিএসডিপি মানে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, একটা কনস্ট্যান্ট প্রাইস হ্যাজ ইনক্রিজড বাই 6.8% ইন 2025 ফার্স্ট কোয়ার্টার। এই যে ফার্স্ট কোয়ার্টার, এটাকে 1AE বলে, ঠিক আছে? আর এটাই আসবো আমরা ফোর্থ কোয়ার্টার, এক্ষুনি আমি একটা গল্প দেখাবো, ফোর্থ কোয়ার্টারে রয়েছে, ফোর্থ কোয়ার্টারের কথা রয়েছে, মানে কম্প্যারিজন রয়েছে। তো এবার আমি এখানে কেন বললাম, একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে স্টেট এবং সেন্ট্রাল, স্টেট বাজেট প্রত্যেকটা সেন্ট্রাল অনেক তথ্য আমাদের মাথায় থাকবে। দেখো, এই যে জিএসডিপির কথা বলা হয়েছে, যেটা কিনা 6.8% আমার ইনক্রিজ করছে, মানে বাজেটে বলা হচ্ছে, স্টেট বাজেটে বলা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে, 24-25 ফার্স্ট কোয়ার্টারে, দ্যাট ইজ অলসো হায়ার দ্যান দ্য গ্রোথ রেট অফ ইন্ডিয়া। মানে ইন্ডিয়ার গ্রোথ রেটকেও টেক্কা দিয়ে দিয়েছে আমাদের স্টেট গ্রোথ রেট। ইন্ডিয়ার গ্রোথ রেট ছিল 6.37%, সেটা আমরা নিশ্চয়ই কোথা থেকে জানতে পারছি, ইকোনমিক সার্ভে থেকে জানতে পারছি, বাজেট থেকে জানতে পারবো, ইকোনমিক সার্ভে থেকে জানতে পারবো, বা তার কোয়ার্টার যে রিলিজ গুলো থাকে সেখান থেকে জানতে পারবো। 6.37, আমরা কিন্তু 6.8%, ভাবতে পারো গ্রোথ কিন্তু দুর্দান্ত হয়েছে, ঠিক আছে? 24-25 ফার্স্ট কোয়ার্টারের ক্ষেত্রে হয়েছে। এবার আমি গ্রোথ বুঝবো কিভাবে? ইকোনমিক গ্রোথ বুঝতে গেলে আমাকে বুঝতে হবে সেক্টর কি কি আছে, সেক্টর কি কি আছে, এটা কার উপর ডিপেন্ডেন্ট না সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। সেক্টর মানে আমরা যারা যে কোনো রাজ্য বা দেশে বসবাস করি, তাদের ক্ষেত্রে না, তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট টেন্ডেন্সি থাকে যে আমি কি কাজ করছি, কিভাবে তার পেশার সাথে যুক্ত, মানে অকুপেন্সি অফ জবের সাথে রিলেটেড। যেমন ধরো যে চাষবাস করে,
ঠিক আছে? তারা হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। তার মানে আমাদের যে সেক্টর, প্রথম সেক্টর যে মোস্ট প্রায়োরিটি যে সেক্টরে থাকা উচিত বা দেওয়া হয় বা দেওয়া উচিত, যদিও এখন সেখান থেকে সার্ভিস সেক্টরের উন্নতি অনেক বেশি, কারণ চাষির ছেলেও আজকাল সেই 10টা 5টা ডিউটি করতে চায়, সে কেনই বা চাষ করবে। কিন্তু একটা জিনিস মানুষ ভুলে যাচ্ছে বা ভুলে যায়, যতই ইনকাম করো, যাই করো, যা খুশি করে ফেলো জীবনে, যদি ওই মাঠে চাষ না হয় এবং সেটা যদি মার্কেটে ন্যায্য মূল্যে বিক্রি না হয়, তাহলে অর্ধেকজন খেতে পাবে না, দেশের তথা রাজ্যের অর্ধেকজন খেতে পাবে না। চুরি, ছিনতাই, রাহাজানি, ইকোনমিক্যাল ডিস্টরশন, ওই মানে টাকাটার ভ্যালু থাকবে না। টাকা থাকবে আছে না, কিন্তু কিনতে পারছি না। থাকবে না। তো যেমন শ্রীলঙ্কায় হয়েছিল কিছুদিন আগে, নিশ্চয়ই জানো, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান। শ্রীলঙ্কা তো হচ্ছে কার্জা ছিল অনেক, কার্যা মানে কার ধার নেই, দেনা। কার্যা ডেট কার নেই, ধার দেনা সবার আছে, সব রাজ্যের রয়েছে, সব দেশের রয়েছে, তারা ব্যালেন্সে চলে। যখন ব্যালেন্স বিগড়ে যায় তখন আর কিছু করার থাকে না। ঠিক আছে? যেমন বাংলাদেশে কিছুদিন আগে হলো। তো এই ব্যালেন্সের ব্যাপার, পুরোটাই ব্যালেন্সের ব্যাপার। ঠিক আছে? এইবার তাহলে আমাদের তিনটে সেক্টর, সেক্টর হচ্ছে আমাদের তিনখানা, তিনটে সেক্টর। কি কি সেক্টর দেখো নিচে এখানে মার্ক করা আছে, আমি আরেকটু তোমাদের সামনে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, দেখো নিশ্চয়ই বুঝতে সুবিধা হবে তোমাদের। প্রথম সেক্টরের নাম হচ্ছে এগ্রিকালচার সেক্টর, সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টর, একটা হচ্ছে সার্ভিস সেক্টর, লাস্ট হচ্ছে সার্ভিস সেক্টর। এই তিনটে সেক্টরই কিন্তু যে কোনো দেশ, যে কোনো রাজ্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা যখন পড়াশোনা করছি, যখন মানে বাজেটে পড়ছি আর কি, সেখানে দেখতে পাচ্ছি যে স্যার ইন্ডাস্ট্রি ওই সেক্টরে সার্ভিস সেক্টরের মধ্যে পাবলিক, প্রাইভেট, কর্পোরেট ওইগুলো পড়ে নাকি? সব পড়ে, সবটাই পড়ে। সার্ভিস, মজা কথা, সার্ভিস, চাকরি বাকরি। আচ্ছা ইন্ডাস্ট্রি কলকারখানা, আচ্ছা এগ্রিকালচার আচ্ছা। মানে চাষাবাদ। ঠিক আছে? সোজা বাংলায়, বেশি স্যার জটিল করো না, খুব অ্যালাইড ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ সায়ন বলো। অ্যালাইড সেক্টর অ্যালাইড সেক্টর এর সাথেই আছে, এই তো এগ্রিকালচার অ্যালাইড সেক্টর। মানে ওগুলোর মধ্যে কি কি জিনিস পড়তে হবে? এগ্রিকালচার রিলেটেড যেগুলো রয়েছে, অ্যালাইড মানে কি সাহায্যপ্রাপ্ত সেক্টর, তাহলে স্যার এগ্রিকালচারের সাথে পাবলিক আর প্রাইভেটের মধ্যে ডিফারেন্স কি? পাবলিক সেক্টর মানে হচ্ছে ওখানটায় ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো ইয়ে থাকে নাকি, ইনভেস্টমেন্ট ভাই, থাকে? পাবলিক কথার মানে হচ্ছে যা সবার, তুমি সবার কাকে বলতে পারো, যে কোনো সরকারি, সেন্ট্রাল স্টেট ফ্যাক্টর নয়, যে কোনো ও, সরকারি জিনিসকে তুমি জনতার জন্য বলতে পারো। আর প্রাইভেটকে তো জনতার নয়, কোনো না কোনো একজন মালিক সেটা ওন করে, হুম হুম হুম। একজন হতে পারে, 10জন হতে পারে, সিও হতে পারে, চেয়ারম্যান হতে পারে, তারা ওন করে। কিন্তু সরকারি জিনিস সরকারের মানুষদের জন্য, আম জনতার জন্য, সেটাকে বলে পাবলিক সেক্টর। আর প্রাইভেট সেক্টর মানে ওই যে ওনারশিপের উপর যেখানে থাকবে এটা। তো আমি আসছি, অ্যালাইড সেক্টর আসছি। তাহলে এবার হচ্ছে আমাদের কোথায় গেলাম, হারিয়ে গেলাম, কোথায় হারিয়ে গেলাম, ইন্ডাস্ট্রি সেক্টর। তো ইন্ডাস্ট্রি সেক্টরে আমাদের 7.3% গ্রোথ রেট, যেটা কিনা ন্যাশনাল ফিগার থেকেও বেশি। তার মানে আমি কি বলেছিলাম, স্টেট পড়লে তুমি সেন্ট্রালে জানতে পারবে, মানে অনেক তথ্য জানতে পারবে। সেন্ট্রালে ইন্ডাস্ট্রি সেক্টরে গ্রোথ রেট হচ্ছে 6.2%, স্টেটে কত, 7.3%। সুতরাং আমাদের রাজ্যে ইন্ডাস্ট্রি সেক্টর বেড়েছে, ক্রমশ বাড়ছে। কলকারখানায় ধোঁয়ার সাথে আরো কলকারখানা দেখতে পাওয়া যাচ্ছে, ধোঁয়া প্রচুর হচ্ছে হয়তো, কিন্তু সেই ধোঁয়াগুলো আস্তে আস্তে আমরা পিউরিফাই করে রচনা ফেলবো। ব্যানার্জির ডায়লগ হয়ে কথা যাচ্ছে। নয়, কথা নয়, কথা নয়, দিস ক্লাস হ্যাজ বিন রেকর্ডেড, সো বিহেভ yourself, okay, don't criticize anything. তো যেটা আমি বলছি যে এই যে যতই ধুঁয়ো হোক, সেই ধুঁয়ো কি হবে, পিউরিফাই করে ফেলা যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, গাছ লাগিয়ে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইমপ্রুভ করেছে, সরকারি তথ্য। সো ইউ হ্যাভ টু রিমেম্বার, আমি যেটা তোমাকে হাইলাইট করবার চেষ্টা করছি, ইউ হ্যাভ টু রিমেম্বার অল, ওকে? চলো নেক্সট। ইন 2025, 2024 2025 মানে 24 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে 25 সালের মার্চ মাসের 31 তারিখ অবধি যে ইয়ারটা, সেখানে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর, আমি এবার তার আগে এবার একটা প্রশ্ন করি, আচ্ছা এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর বলতে কি বোঝায়, কে জানি, যে সঠিক জানি সেই বলবে। কৃষি এবং আর তার সাথে যুক্ত যে আনুষঙ্গিক, যেমন, যেমন যেমন ধরো, যদি
বলো। যদি টমেটো চাষ করে তার টমেটোর সাথে টমেটো সসের যে বানানো ফ্রুট প্রসেসিং যেটা ফ্রুট প্রসেসিং সেক্টরটা না, ঠিক তা নয়, আমি বলছি শোনো শোনো শোনো। চাষ মানে কাঁচা জিনিস চাষ করছো, মানে সবজি হতে পারে বা এইসবগুলো চাষ করছো। আচ্ছা, চাষ করলে তার সাথে রিলেটেড হচ্ছে হর্টিকালচার। হর্টিকালচার মানে বলো ভাই, এগুলো জানিস, ম্যাডাম করিয়েছে। হর্টিকালচার বলতে সবজি আর ফল চাষ, ঠিক হলো সবজি ফল চাষ। অ্যানিমাল হাজবেন্ড্রি, পশুপালন, ঠিক কিনা? কেননা এরা রিলেটেড, ডিরেক্টলি রিলেটেড। সুতরাং ইন্ডিয়ান ইকোনমিতে যতটা র মেটেরিয়াল বা এগ্রিকালচার যতটা না আমার একটা সেক্টর হিসেবে ট্রিট হবে, তুমি তার সাথে রিলেটেড। ধরো যদি বাগানে ফুল না থাকে, তুমি কি মধু চাষ করতে পারবে? বোঝো তাহলে ফুলটা কি চাষের মধ্যে পড়ছে, বাট রিলেটেড কি হচ্ছে, মধু তৈরিটা, উৎপাদনটা। তাহলে দিস আর রিলেটেড সেক্টর, সো অ্যালাইড সেক্টর। ঠিক আছে? তো এবার এখানেও দেখা যাচ্ছে যে সেন্ট্রালকে আমরা বিট করে দিয়েছি। আমাদের রাজ্য সেন্ট্রালে 3.8%, আমাদের রাজ্য হচ্ছে 4.2%। মানে কৃষি জমি বেড়েছে, চাষ বেড়েছে, অল্প জমিতে হলেও প্রচুর চাষ হচ্ছে, আর বেশি জমিতে তো চাষ হচ্ছেই। যাই হোক, মোট কথা চাষ প্রচুর বেড়েছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। নেক্সট হচ্ছে সার্ভিস সেক্টর। আমি কথাগুলো কেন বলছি একটু ভালো করে খেয়াল করবে, পার্সেন্টেজটা বোঝো। আমাদের কিন্তু এখন বর্তমানে 3টে সেক্টরের মধ্যে সার্ভিস সেক্টর সবচেয়ে বেশি পজিশন হোল্ড করছে, পার্সেন্টেজ হোল্ড করছে। আচ্ছা, তোমাদের নেক্সট যে হোমওয়ার্কটা দেবো, এই যে 3টে সেক্টর, তাদের পার্সেন্টেজ কত করে হোল্ড করছে, কোনটায় কত পার্সেন্ট, স্টেটের ক্ষেত্রেও সেন্ট্রালের ক্ষেত্রেও, দুটোই খেয়াল করে রাখবে, মানে দুটোই পড়বে, স্টেটে অ্যান্ড সেন্ট্রাল। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমাদের চাষ, এবার চাকরি বাকরি কি হলো, সেটাও 7.8%, যেটা কিনা ইন্ডিয়ার 7.2%। আমি তোমাকে একটু আগে বলেছিলাম বাজেটটা পড়লে তোমাদের সুবিধা কি হবে, সেন্ট্রাল স্টেট একসাথে তুমি পড়ে ফেলতে পারবে, মানে অনেকটা পড়ে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ কম্পারিজন করতে করতে আমরা এগোবো। ঠিক আছে? তাহলে 7.8% আমাদের চাকরি বাকরি হয়েছে, প্রচুর চাকরি বাকরি হচ্ছে। সেটা হচ্ছে আমাদের কর্পোরেট সেক্টরে চাকরি বাকরি হচ্ছে, বা কি বলে আমাদের সরকারি বেসরকারি সকল চাকরি বাকরির পরিমাণ কিন্তু বাড়ছে, দিনে দিনে বাড়ছে, মোট কথা বাড়ছে। 7.8%, সেন্ট্রালকে আমরা মোটামুটি বিট দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই বিষয়ে আমার একটা ছোট্ট কথা বলবার আছে, মানে সেটা হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা কত? 144 কোটি। 144, ওইটুখানি বেশি কারেন্ট ডেটা দিয়ে ফেলেছে। আমি যদি আরেকটুখানি ব্যাক ডেটা যাই, 140 কোটি। ঠিক আছে, মোটামুটি। বাবু, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন কত? 11 কোটি। 11 কোটি। 11 কোটি। এবার আমি তোমাকে একটা পার্সেন্টেজের চ্যাপ্টার ক্লাস করিয়েছিলাম, করেছিলাম তো? এখানে সবাই পার্সেন্টেজের ক্লাস করেছো? ঠিক আছে? এবার ধরো তোমাকে আমি বললাম যে আমি ধরো প্রদ্যুৎকে 50টা অঙ্ক দিয়েছি। ঠিক আছে? তার মধ্যে ও কতগুলো করলো? ধরো 30টা করলো। আর আমি ধরো হচ্ছে কাউকে 100টা অঙ্ক দিয়েছি, সে সেখানে 40টা করলো বা 45টা করলো, তাই না? বলে স্যার তাহলে এর পার্সেন্টেজ কত দাঁড়ালো? বলো স্যার 60%। বলো স্যার এর পার্সেন্টেজ কত দাঁড়ালো? বলো স্যার 45%। তাই তো দাঁড়ায়, তাই না? হ্যাঁ স্যার। দেখো ডিফারেন্সটা কোথায় গিয়ে দাঁড়িয়ে গেল। শুধু পার্সেন্টেজের জায়গাটা মানে চিন্তা করতে হবে, কেননা রাজ্যের লোক সংখ্যা দেশের তুলনায় কম, খুব স্বাভাবিক ব্যাপার। দেশের জনসংখ্যা বেশি, এটাও স্বাভাবিক ব্যাপার। সেখানে হচ্ছে পার্সেন্টেজটা যখন ফ্যাক্টর হচ্ছে না, মানে আমরা দেখো আমাদের সরকারি তথ্য মনে রাখতেই হবে, কোনো কথা নেই, পরীক্ষায় আসবে আমাদেরকে সেটা সঠিকভাবে লেখাটা আমাদের দায়িত্ব, কারণ আমরা আলটিমেট সরকারের অংশ হতে চলেছি। তাহলে পার্সেন্টেজের গল্প আছে এটা। তো যারা মোটামুটি আমাদের কাছ থেকে পার্সেন্টেজের কাজ ভালো করে শিখেছি,
তারা পার্সেন্টেজের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছি যে সেখানটায় আমরা মানে হচ্ছে প্রাইভেট আর গভর্নমেন্ট দুটো মিলিয়ে হচ্ছে, তাই তো? টোটাল গ্রোথ, আচ্ছা। সরকার শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের উপর বেস করে তো তোমার গ্রোথ দেখে না, পাবলিক সেক্টর নিয়ে গ্রোথ দেখবে না, প্রাইভেট পাবলিক সব মিলিয়ে জব ক্রিয়েশন সব জায়গায় হয়েছে। ঠিক আছে, আচ্ছা বলো সত্যি জব ক্রিয়েশন হয়নি? আমি কত উদাহরণ তোমাদেরকে দেবো। যেমন ধরো হচ্ছে এই যে ডিফারেন্ট কোম্পানি রয়েছে যারা হচ্ছে ওই বাইকে করে সাইকেলে করে আহ, রান্না করা খাবার, কাঁচা খাবার বা ধরো হচ্ছে জিনিসপত্র এক বাড়ি থেকে অন্য বাড়িতে নিয়ে যাচ্ছে, ইজন্ট এটা জব ক্রিয়েশন? অবশ্যই জব ক্রিয়েশন। বলে না আবার হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাস, সবই জব তো ক্রিয়েশন হয়ে গেল। সার্ভিস। সবই সার্ভিস। ইউ আর সার্ভিং সামথিং, দ্যাটস ওয়াই সার্ভিস, তাই না? তাহলে সার্ভিস জব ক্রিয়েশন। এরকম প্রচুর জব ক্রিয়েশন লোক মানে সত্যি কথা বলতে প্রচুর হয়েছে। আমরা সেগুলোকে ভাবি না আর কি, মানে কেন ভাবি না, মানে আমরা ভাবি যে এটা মানে ওই আর কি সেই লেভেলের এমএনসি চাকরি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সরকারি চাকরি করতে হবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে মাথায় রাখতে হবে কি না, জব ক্রিয়েশন এভরিথিং, সবটাই জব ক্রিয়েশন। ধরো একটা পার্কের সামনে একটা কাবাবের একটা আউটলেট খোলা হয়েছে, কেউ খুলেছে আর কি, তো সে তো সেল করছে, তো জব তো। সেখানে একটা কর্মচারী রেখেছে যে কিনা হচ্ছে ওই উনুনে হাওয়া দিচ্ছে, সেটা তো জব ক্রিয়েশন, ওটা তাই না? জব কি করে, ওটা তো বিজনেস। আরে বিজনেস মানে কি, সেই বিজনেস থেকে তো সে ট্যাক্স দেবে তো রে বাবা, যদি ট্যাক্সের আওতায় পড়ে। কারণ চা বিক্রি করে তো বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, তাহলে সেখান থেকে তো তোমার ট্যাক্স আসবে। মানে আমি তোমাদের আগের দিন এই ভুলে গেছি, এই জন্য হচ্ছে সমস্যা। রেভিনিউ এক্সপেন্ডিচার পড়েছিলাম, রেভিনিউ কালেকশন পড়েছিলাম, রেভিনিউ নন রেভিনিউ ভিডিওতে কিন্তু ডিটেলসে বুঝিয়েছিলাম। তাহলে সবটাই কিন্তু জব ক্রিয়েশন মানে হচ্ছে, তুমি বলে যে স্যার ব্যবসা, ঠিক কথা, ব্যবসা। যে ব্যবসাটা চালু করে কাবাবের দোকানটা চালু করছে সে ব্যবসা, মানে সে ব্যবসা করছে ব্যবসাদার, তাহলে সে ট্যাক্স দেবে তার মতন। আবার ধরো সে ইনকাম ট্যাক্স দিতে পারে, সে কর্পোরেট ট্যাক্স দিতে পারে, ধরো ওই কাবাবের ঠালে একজন বিখ্যাত হয়ে গেল, হয় না? যেমন ধরো হচ্ছে সেই সব কিছু ব্র্যান্ড আর কি, এমবিএ চায়ওয়ালা, কথা বলছি, আমি একজনের নাম উল্লেখ করে বলছি, এরকম প্রচুর ব্র্যান্ড রয়েছে, তাই না? যার ব্র্যান্ড ভ্যালু তারা আবার বিক্রি করে, ফ্র্যাঞ্চাইজি দেয়, তো জব ক্রিয়েশন। এবার সেখানে যে কাজ করছে, ধরো সেই ঠেলাতে যে ধরো হচ্ছে বা কার্টে যে ধরো হচ্ছে বাসনটা ধুয়ে দিচ্ছে, গ্লাসটা ধুয়ে দিচ্ছে, ঠিক আছে, বা ধরো হচ্ছে উনুনে একটু হাওয়া করছে, তা তাকে তারা মাইনে দিতে হচ্ছে রে বাবা, তাতে জব ক্রিয়েশন তো। বলে না হ্যাঁ কি না? সে তো মাইনে পাচ্ছে, মাইনে পাচ্ছ মানেই হ্যাঁ সার্ভিস, হ্যাঁ হ্যাঁ রাইট? সো জব ক্রিয়েশন হ্যাঁ। আর ওটা তো জব করা মানে তো ও তো ট্যাক্স পে করছে, জব করলেই তো ট্যাক্স পে করবে সরকারকে। একদম। যখন একটু বড় হয়ে যাবে সেই কার্ডটা, একটু বড় হয়ে যাবে, ট্যাক্সের আওতার মধ্যে ঢুকে যাবে, তখন তো একটা প্রফেশন ট্যাক্স হয়। হ্যাঁ হ্যাঁ, পি দুরকম ট্যাক্স বলে। প্রফেশন ট্যাক্স হয়, দুরকম প্রফেশন ট্যাক্স হয়, একটা কোম্পানির ট্যাক্স হয়, আবার একটা যারা এমপ্লয়ি তাদের প্রফেশন ট্যাক্স হয়, জানতে হবে। ওইটা তোকে পি পি ট্যাক্স বলে মনে হয়। হ্যাঁ, পি ট্যাক্স মানে তো প্রফেশন ট্যাক্স, ওটাও গভর্নমেন্টের আর্নিং। তার মানে কি, জব ক্রিয়েশন যত হবে, বিজনেস যত হবে, সেখান থেকে সায়ন কি এটা বলতে যাচ্ছিল, বলো সায়ন ভাই, তরুণ তুর্কি, বলো। তো ওটা লাইভলিহুডের আন্ডারে পড়বে তো, যেগুলো বলছিলাম। জব মানে তো একটা পার্টিকুলার কোনো সেক্টরে তার মোটামুটি একটা ঠিকঠাক স্যালারি দিয়ে সরকারি রেটে তখন যাকে নেয় তাকে বলে তো। হ্যাঁ ওটাই তো, যেটা হচ্ছে পি ট্যাক্স এর আওতায় পড়ছে সেটাই হচ্ছে জব। মানে এমনি আমি কি মানে বললাম, এইখানেই তোমার কথাগুলোকে মন দিয়ে শুনলে না, তোমরা তোমাদের ডেফিনেশনে আটকে আছো। আমি তোমাদেরকে কি বলতে চাইছি, যে সেটা তো অবশ্যই। এবার ধরো এই যে ধরো এক্স ওয়াই জেড কাবাব যেটা চালু করেছে আর কি সেই সামনে, সেটা একটা বড় সড়ো জায়গায় পৌঁছে গেল, মানে তার আর্নিংটা অনেক বড় হয়ে গেল, তখন তো সে পি ট্যাক্স দেবেই, তখন তো সে মানে স্যালারি দেবে, তখন সে যে স্যালারির উপর বেস করে ইএসআই হবে তার, তাই না? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে এসে তার টাকা কাটবে, মানে যেটা আমাদের প্রাইভেটে পেরোলে যেটা হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু সেই অবধি তো পৌঁছতে হবে, তার জন্য তো মানে এমএসএমই, আমি এক্ষুনি আসবো, মাইক্রো স্মল স্কেল ইন্ডাস্ট্রি, মানে সেই হিসাবে তো জিনিসটাকে চিন্তা করতে, সবকিছু যদি লাইভলিহুড হয়ে যায়, তাহলে শুধুমাত্র বড় বড় ব্র্যান্ডরাই একমাত্র জব ক্রিয়েশন করছে, আর কেউ করছে না। স্টেটের চিন্তা ভাবনাটাকে ধরবার চেষ্টা করো, ঠিক আছে? স্টেটের চিন্তা ভাবনাটাকে ধরার চেষ্টা করো, মানে ওয়ে আউটটাকে চিন্তা ভাবনা করো, মানে
কি বলতে চাইছে সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করো। ঠিক আছে, চলো কাজে কথা আসি আবার। এবার হচ্ছে নেক্সট তথ্য দেখো, লাল নীল হলুদ সবুজ আমি অনেক রকম রং করেছি, বেশ ভাল লাগে, রং দেখলে বেশ ভাল লাগে, কারণ এটা বেশ ফিলিংস আসে পড়বার। ঠিক আছে, 90 লাখ এমএসএমই, 90 লাখ, মাইন্ড ইট, 90 কতগুলো শূন্য থাকে খেয়াল রাখবে। তো 90 লাখ এমএসএমই, যেটা কিনা সেকেন্ড লার্জেস্ট অ্যামং অল স্টেটস, ফার্স্ট লার্জেস্ট কে পড়বার দরকার নেই, সেকেন্ড লার্জেস্ট অফ অল স্টেট। সেখানে কি হয়েছে যে ব্যাংক লেন্ডিং, মানে ব্যাংকে এমএসএমই থেকে যে করব, মানে যে ধার নেওয়া যায়, তার মাধ্যমে ব্যবসা করা, মাইক্রো স্মল মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজ যেগুলো রয়েছে, মানে ছোটখাটো, আমি এক্ষুনি যে কাবাব খেলার কথা বললাম, যে ধর XYZ কাবাব, ঠিক আছে, তো সেখানে যে কাবাব নিচ্ছে, এবার তার তো একটা ইনভেস্টমেন্ট দরকার, সবসময় তো মানে পাড়ার পচাতা দেবে না, তাই না, বা বাবা মারও ফান্ডিং থাকবে না, একদম গ্রাসরুট লেভেল থেকে তৈরি করতে হবে বিজনেস, জব ক্রিয়েশন। ঠিক আছে, তো সেখানে দেখা গেছে যে 17 টাইমস ইনক্রিজ করেছে। কবে থেকে? 2011-12। আচ্ছা, 11-12-কে কেন ধরা হয়েছে বলো তো, বলো। ওখান থেকে এই গভর্নমেন্টের টাইম শুরু হয়েছে বলে। ঠিক, একদম ঠিক। তার মানে যখন গভর্নমেন্ট স্টার্ট করেছিল সেই সময় যা অবস্থা, আজকে 2023-24-এ উন্নতির যে শিখরে আমরা উঠেছি, সেটা কত গুণ এমএসএমই সেক্টরে, সেটা বোঝবার জন্য হচ্ছে 17 টাইমস, মানে গভর্নমেন্ট ডেটাতে 17 টাইমস আমরা ইমপ্রুভ করেছি, ডেভেলপ করেছি, রাইট। নেক্সট, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের গল্প কিন্তু এই যে পিঙ্ক কালারে দেওয়া আছে, হাইলাইট করা, ওটা কিন্তু আমি আগের দিনই বুঝিয়ে দিয়েছিলাম। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে যে রোড, রাস্তাঘাট, ব্রিজ, ফ্লাইওভার যে এত সুন্দরভাবে মানে তৈরি হচ্ছে, সেগুলো উন্নতি ঘটছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটছে, সেই গ্রোথটা কিন্তু প্রায় 28,963 কোটি, মাইন্ড ইট, 2023-24-এ, যেটা 13 গুণ বেশি 2010-11 সাল, যে সময় অন্য রুলিং পার্টি ছিল। কি করতে পেরেছে? এখন কিন্তু প্রায় 13 গুণ উন্নতি আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার যা হচ্ছে, যা ইমপ্রুভ হচ্ছে, সেটা কত গুণ? 13 গুণ। সরকারি তথ্য, এগুলো একটু মাথায় রাখতে হবে, মনে কোনো রকম কোনো দ্বিধা সংশয় এগুলো রাখবে না। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তারপর, এই যে দুর্দান্ত জায়গা আসছি আমি। ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের জায়গাতে আমি চলে আসবো করে। তো আনএমপ্লয়মেন্ট সারা ইন্ডিয়া তথা রাজ্য, সারা মানে পুরো গ্লোবাল সেক্টরে একটা বড়সড় সমস্যা আনএমপ্লয়মেন্ট, মানে পড়াশোনা করছে, চাকরি বাকরি হচ্ছে না, তাই না। সেখানে কিন্তু জানুয়ারি 2025-এ ইন্ডিয়ার যেখানে আনএমপ্লয়মেন্ট রেট 8%, মানে অ্যাবাউট 8%, মানে 7.93, রাউন্ড অফ করে নিচ্ছে 8%। এবং সেটা তথ্য কোথা থেকে নেওয়া হয়েছে? সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য থেকে, সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, সিএমআই যে তথ্য প্রকাশ হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে, যে ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট 8.8%। সুতরাং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেটা, খুব ইম্পর্টেন্ট ডেটা। আমি যা যা হাইলাইট করছি, যা যা মার্ক করছি, দিস আর দ্য আলটিমেট থিং ইউ হ্যাভ টু রিমেম্বার ফর ইউর এক্সামস। ঠিক আছে, এইবার সেখানে হচ্ছে 8%, কিন্তু ভালো করে খেয়াল করে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু প্রায় হাফ, প্রায় হাফ। ঠিক আছে, 4.14%। ভাবা যায় কি পরিমাণ আনএমপ্লয়মেন্ট কমেছে। ঠিক আছে, বিগত বছরে এই যে আনএমপ্লয়মেন্ট কমেছে। এই যে সায়ন আমাকে আছো, সায়ন আমাকে একটা প্রশ্ন করছিল যে থার্ড কোয়ার্টার, দেখো তো এখানে থার্ড কোয়ার্টার ডেটা দেওয়া আছে, এটা পড়ো। ঠিক আছে, এরকম ডেটা, তথ্য দেওয়া বা না তথ্য দেওয়া, নানা রকম ডেটা আমরা থার্ড কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, যেটাকে ফাইনাল কোয়ার্টার বলা হয়, আমরা কিন্তু পাবো। বাজেট আকারে পাবলিশ হয় না, বাট ইকোনমিক সার্ভে আকারে পাবলিশ হয়। তাদের যে সেন্ট্রাল যে ইয়ে থাকে, কি বলে, ওয়েবসাইট থাকে, সেখানে কিন্তু পাবলিশ হয়। এটা মাথায় রাখবো, আমরা হয়তো দেখি না বা দেখার সময় পাই না, তো দেখে নেবে। ঠিক আছে, এই যে মোটা মোটা লাইনগুলো দেওয়া আছে, এগুলো দরকার নেই পড়বার, কারণ আমি অলরেডি বলে ফেলেছি এখানে। ঠিক আছে, অত দরকার নেই, বুঝে নিয়েছি এখানে। মোটামুটি 4.14%, কিন্তু মানে হাফেরও, মানে প্রায় হাফ আমাদের এমপ্লয়মেন্ট বর্তমানে, আনএমপ্লয়মেন্ট প্রায়। আর যদি মোটামুটি কিছু বছরে আনএমপ্লয়মেন্ট কিন্তু থাকবে না, জব ক্রিয়েশন গোটা মোটামুটি আমরা
মানে চাকরি হয়ে যাবে, এদের কোনো সমস্যা থাকবে না, পশ্চিমবঙ্গের যে ছেলে মেয়েদের কোনো সমস্যা থাকবে না, এটুকু আমি বলতে পারি। মানে অ্যাকর্ডিং টু বাজেট স্টেটমেন্ট যেটা সেটা বলতে পারি, ঠিক আছে। কেননা এই মোটা কথাটা ভালো করে পড়ে দেখো, মানে বোল্ড কথাটা পড়ে দেখো, জব ক্রিয়েশন লাইজ অ্যাট দ্য কোর অফ আওয়ার ডেভেলপমেন্টাল মডেল। এই যে ডেভেলপমেন্টাল মডেল তৈরি করা হচ্ছে তার কিন্তু একদম ভেতরের মেন কথাই হচ্ছে জব ক্রিয়েশন, ঠিক আছে। আর আমি আগেই বললাম কিন্তু, যেটা নিয়ে সায়ন আমাকে বললো যে স্যার লাইভলিহুড, ভাই ছোট বয়সে বেশি বুঝে গেছে, সরকারের থেকেও বেশি বুঝছে ভাই, যাই হোক। তো ইম্পর্টেন্ট ব্যাপারটা কিন্তু হচ্ছে যে জব ক্রিয়েশন মানে কিন্তু ওইরকম নয়, আমি যে চিন্তাধারাটা বোঝালাম যে সরকারি চিন্তাধারা, সেটা কিন্তু মাথায় রেখো। জব ক্রিয়েশন সবটাই জব ক্রিয়েশন। তুমি ধরো আজকে কথার কথা যে পড়তে আসছো, পড়তে আস্তে আস্তে ইচ্ছা হলো যে একটা লজেন্সের কৌটো শিয়ালদা থেকে কিনে নেবো, যাওয়ার পথে বা আসার পথে বেঁচে বেঁচে চলে আসবে, দ্যাট ইজ অলসো আ বিজনেস, ঠিক আছে। তো এবার সেটাতে কি হলো, তোমার মান্থলিটা হয়ে গেল। এবার ধরো তুমি এইটা করতে করতে একটা সময় যখন একটা লেভেলে পৌঁছে যাবে, তখন তুমি 4-5টা লোক রাখবে, সো হয়ে গেল জব ক্রিয়েশন, তুমি দিচ্ছ ট্যাক্স, ঠিক আছে। নেক্সট, যেটা ইম্পর্টেন্ট জায়গা, এবার হচ্ছে আমাদের পভার্টি লাইন, মানে সেই যে দারিদ্র্যের যে সীমারেখা, এটা নিয়ে তো সবারই সমস্যা থাকে যে সবাই খুব গরিব মনে করে নিজেকে। কিন্তু এখন কিন্তু খেয়াল করে দেখবে, এই যে ডিজিটালি আমরা ইকুইপড হওয়ার পর, মানে ধরো নানান রকম প্ল্যাটফর্ম আছে, তাতে আমরা যখনই নিজেদেরকে নাম নথিভুক্ত করে ফেলছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড। আমরা কিন্তু আস্তে আস্তে বড়লোক হচ্ছি, কিন্তু আমাদের এই যে দরিদ্র সীমারেখা কিন্তু কমে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখবে একটু, বর্তমান দিনে যে মানুষের বাঁচার যে স্টাইলটা, সেটা আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ হচ্ছে। হতে পারে যে ধরো কথার কথা কোনো সময় সবজি মার্কেট একটু হাই যায়, মাছ মাংসের মার্কেট একটুখানি হাই যায়, কিন্তু স্টেটাস এটা কিন্তু মানুষ মেনটেন করছে। তাতে তার ব্যাংক ব্যালেন্স কমে যাক, ভবিষ্যতের জন্য সমস্যা নেই। আর সমস্যা থাকার ব্যাপারটা কোথায়, গভর্নমেন্ট তো আছে পাশে। এই যে ধরো নানা রকম স্কিমস রয়েছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মাথায় রাখবে। এই যে স্কিমস এর নানা রকম কার্ড স্কিমস রয়েছে, কার জন্য? দেশের মানুষের জন্য, সরি রাজ্যের মানুষের জন্য। মানে যেহেতু রাজ্য বাজেট পড়ছি, সরি বারবার দেশ বলে গেছি ভুল করে, রাজ্য বাজেটের রাজ্যের মানুষের জন্য, তাহলে সেক্ষেত্রে তো সেখানে তো স্বাস্থ্য আছে, শিক্ষা আছে, সবকিছু আছে, অসুবিধা তো কিছু নেই। তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়ানোর তো কোনো জায়গা নেই, সেটা যদি মার্কেটে রোল করে তাহলে তো ভালোই, তো ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে, রাইট? গুড। এইবার হচ্ছে আমাদের পভার্টি লাইন 2021 সালের ক্ষেত্রে যেটা ছিল যে while in 92 lakh people were moved out of poverty line up to 2021, মানে 92 লাখ মানুষকে পভার্টি লাইনের উপরে তুলে দেওয়া হয়েছে, মানে তারা আর গরিব নেই 2021 সাল অব্দি, সেটা দেখা যাচ্ছে। এবং বর্তমানে নাও, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ব্লু কালারে করা হয়েছে হাইলাইট, নাও 1.72 crore people have been moved out of poverty, তারা পভার্টির বাইরে বেরিয়ে এসছে, তারা মোটামুটি ওই মধ্যবিত্ত থেকে বড়লোকের দিকে মোটামুটি এগিয়ে গেছে, ঠিক আছে। তার কারণ একটা সিম্পল জায়গা, প্রথমত হচ্ছে এই নানা রকম কি বলবো, এই যে হেল্প, ইকোনমিক্যাল হেল্প রয়েছে, নানা রকম প্রকল্প রয়েছে। তারপর হচ্ছে স্বাস্থ্যে খরচা নেই, শিক্ষায় খরচা নেই, তাহলে মোটামুটি ভাবে কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, এটা মানতে হবে। পভার্টি লাইনের থেকে বাইরে কিন্তু প্রচুর মানুষ, 1.72 crore, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জায়গাটা আসি, এই যে বিজিবিএস, যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে বললাম, ঠিক আছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, দুর্দান্ত একটা সামিট, এই যে 5-6 তারিখে হেল্ড হয়েছিল, 5-6 তারিখে নয়, আরো কয়েকদিন চলেছিল আর কি। তো এখানে কি এসছে, নীল রঙে লেখা আছে ইনভেস্টমেন্ট প্রপোজাল এসছে, ঠিক আছে। মানে মানুষ বলেছে আচ্ছা ঠিক আছে আমি এত ইনভেস্ট করবো, টোটাল ইনভেস্টমেন্ট যেটা হয়েছে, খুব ইম্পর্টেন্ট তথ্য, 4,40,595 crore, কোটি। রাজ্যে ইনভেস্টমেন্টের মোটামুটি ভাবে যা দেখতে পাচ্ছি বিজিবিএস এর পর বন্যা বয়ে যাবে, ডেভেলপমেন্ট থেকে শুরু করে অন্য লেভেল চলে যাবে। অলরেডি অনেক উন্নতি হয়েছে, আরো উন্নতি হবে, আবারও সামনের বছরগুলোতে আমরা উন্নত হয়ে উঠবো, ঠিক আছে। তো বিজিবিএস এর লক্ষ্য এটাই, যে বিজিবিএস 2025-এ দেখতে পাচ্ছি যে এত কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল পেয়েছে, ঠিক আছে। প্রপোজাল যখন পেয়েছে তাহলে চলেও আসবে, অসুবিধা নেই মোটামুটি। এবং এছাড়া 212খানা এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে চুক্তি হয়েছে, এবং লেটার অফ ইন্টেন্টস, ঠিক আছে, এলওআই বলে,
একই কাইন্ড অফ, সেগুলো সামিট হয়েছে আমাদের, মানে এই সামিটে সাইন হয়েছে। দুর্দান্ত। এইবার এইবার আস্তে আস্তে কোথা কোথা থেকে কি কি পেয়েছি না পেয়েছি সেগুলো আমি একটু মার্ক করে দেবো তোমাদেরকে, তোমরা দেখে নেবে কোন কোন কমিটি কত টাকা কোথায়, এই যে যেমন ধরেছে এখানে কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, কত টাকা কি হয়েছে, মার্ক পেয়ে যাবে। ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, আমি একটুখানি এতক্ষণ তো পড়ালাম, আরো পড়াবো পরে, আমি একটুখানি পরের জায়গাটা একটুখানি আসি, কারণ এই মানে ব্যাপারগুলো কি হয়েছে, মানে এই যে ফার্স্ট সেকশনটা, সেকশন 1, এই যে সেকেন্ড পেজে যে সেকশনটা তোমরা পেলে, মানে ফার্স্ট সেকশন যেটা পেলে পেজ 2 থেকে পেজ 13, এখানে তোমরা সেন্ট্রাল স্টেটের কম্পারিজনের মাধ্যমে মোটামুটি সবকটা সেক্টরে কি কি উন্নতি এখনো পর্যন্ত হয়েছে, কি হতে চলেছে, কি কি পেয়েছি, কি কি পাবো, এগুলো মোটামুটি একটা ওভারভিউ তুমি পাচ্ছ, রাইট? আমি একটু চলে যাব পেজ নাম্বার 14-এ। এখানে তুমি যেটা পাবে, এই যে 25-26 বাজেট অ্যালোকেশন, খুব খুব ইম্পর্টেন্ট। কোন সেক্টরে কত প্রপোজাল আছে, ঠিক আছে, বাজেট অ্যালোকেশন, এবং লেখা আছে নেট। আচ্ছা, নেট আর গ্রসের মধ্যে পার্থক্য বুঝি তো, একটু বলো। গ্রস যা হয় তার থেকে যা বাদ যাওয়ার এক্সপেন্ডিচার, যেগুলো আলতু ফালতু পার্ট থাকে, সেগুলোকে যদি বাদ দেওয়া যায়, তাহলে বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে, যেটা পুরোপুরি ওই ফিল্ডের জন্য বা ওইটার জন্য খরচা হবে, মানে আগের ধরো কিছু ডেফিসিট আছে, সেগুলোকে মিনিমাইজ করে যা পড়ে থাকবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু নেট, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু খেয়াল রাখবে, গ্রস টোটালটা থেকে বাদ যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে নেট। এবার বাদ কেন যাচ্ছে না যাচ্ছে সেটা পরের প্রশ্ন। এবার এখানে প্রত্যেকটা সেক্টর দেখতে পাচ্ছ, আমি একটা সেক্টর দেখি যে এগ্রিকালচার মার্কেটিং, আবার এগ্রিকালচার। তাহলে এগ্রিকালচার মার্কেটিং এ কত প্রপোজ হয়েছে না 426 কোটি টাকা 25-26-এর জন্য। এগ্রিকালচারে কত হয়েছে না 10,000 কোটি টাকা 25-26-এর জন্য। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে হাইয়েস্ট খুঁজতে হবে, কারণ হাইয়েস্ট এবং লোয়েস্ট এর খুব খুব মানে পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে? তো কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি ভাবে 3,000, এই ডিজাস্টার ম্যানেজমেন্টে এখনো পর্যন্ত হাইয়েস্ট দেখতে পাচ্ছি 3,278, ঠিক আছে? এবার চলে হচ্ছে ফুড সাপ্লাই, আরো বড়, ঠিক আছে, 9,900, ঠিক আছে, কোটি টাকা। এবার হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার তার থেকেও বড়, স্বাস্থ্য, এই যে স্বাস্থ্য নানা রকম যে প্রকল্পগুলো আছে সেগুলোর জন্য 21,000 কোটি টাকা, ঠিক আছে। হোম হেলথ হচ্ছে 14,000, তার মানে মোটামুটি এখনো পর্যন্ত হাইয়েস্ট আমাদের রয়েছে হেলথ, ঠিক আছে, হেলথে হচ্ছে 20। তাহলে এবার হচ্ছে বাকি চলে এলাম হচ্ছে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট 44, তাহলে হাইয়েস্ট এখনো পর্যন্ত হাইয়েস্ট 44, ঠিক আছে। বাকি যাই দেখতে পাচ্ছ মোটামুটি 11, 6, 41, স্কুল এডুকেশন 41, ঠিক আছে। আবার ধরো তেমনি আমার রয়েছে 80 কোটি, কমের দিকে, মানে লোয়েস্টটা তো খুঁজতে হবে, সায়েন্স টেকনোলজি বায়োটেকনোলজি এগুলোতে কম। এবার কোনটায় সব থেকে বেশি কোনটায় সব থেকে কম, এখানে ডেটাগুলো আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে, কারণ প্রচুর ডেটা পাবে, কারণ প্রচুর ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে। তো এটার মধ্যে হাইয়েস্ট কোনটা লোয়েস্ট কোনটা আমরা পড়বো কিভাবে, হাইয়েস্ট, হাইয়েস্ট মানে নাম্বার 1, আমার নাম্বার 1 পড়বো, নাম্বার 2 পড়বো, নাম্বার 3 পড়বো, ঠিক আছে। লোয়েস্ট, লোয়েস্ট মানে হচ্ছে একদম লাস্ট, মানে হচ্ছে ধরো তোমার কথার কথা যদি আমি বলি 51 খানা রয়েছে, তাহলে 51 নাম্বার পজিশনে কি আছে, মানে অ্যাকর্ডিং টু ভ্যালু, অ্যাকর্ডিং টু ভ্যালু লাস্ট, তার আগেরটা, তার আগেরটা, ঠিক আছে, এটা পড়বো, তার আগেরটা পড়বো, তার আগেরটা পড়বো, সব থেকে লোয়েস্ট কি আছে, ঠিক আছে। তার মধ্যে 51 খানা কিন্তু সেকশন বা ডিপার্টমেন্ট বলতে পারো, সে তার মধ্যে থেকে প্রথম অ্যাকর্ডিং টু ভ্যালু প্রথম 3টে, তার মধ্যে বুঝে নেবো যে কোনটায় সব থেকে হাইয়েস্ট দেওয়া হয়েছে, মানে বাজেট অ্যালোকেশন হয়েছে, সব থেকে লোয়েস্ট, তার আগেরটা, তার আগেরটা, ঠিক আছে। এবার আমাদের থার্ড সেকশন যেটা লার্জেস্ট সেকশন, ডিটেল সেকশন, আমি চাইবো এটাকে ধীরে সুস্থে করো, বা এটাকে অল্প অল্প করে দেখতে দেখতে করো, একবারে খেতে গেলে সমস্যা হয়ে যাবে। আমি ডিরেক্টলি যেটা তোমাদেরকে এই মুহূর্তে পড়তে বলো এই সপ্তাহের জন্য, মানে রেডি করবার জন্য, আমি ডিরেক্টলি 162 পেজে চলে যেতে বলবো। এখানটা যেটা রয়েছে যে আমাদের যে স্কিমস গুলো সম্বন্ধে, এই যে প্রপোজালস, ফিউ প্রপোজালস ফর কামিং ফিনান্সিয়াল ইয়ার, এই প্রপোজাল গুলো আমার এখানে দেওয়া আছে যে আমরা কি করতে চলেছি, মানে আমরা মানে আমাদের সরকার কি কি করতে চলেছে, সেগুলো কি কি স্কিম, কোথায় কোনটা কি কি, আমি যাই তোমাদেরকে দেবো তোমাদেরকে মার্ক করে দেবো, নিশ্চিন্তে থাকতে পারো, এটা কোনো সমস্যা নেই, ডাউট নিয়ে দেখো না।
এই ঘাটার মাস্টার প্ল্যানে কি করবে, কত কোটি অ্যালট, নদী বন্ধনে কি করছে, এর আগে কি হয়েছে, বর্তমানে কত হচ্ছে, কত অ্যালোকেট করা যায়, গঙ্গাসাগর মেলাতে কি করা হবে, এই যে ডিটেলস, এই যে এখানটা দেখো, এই যে নেক্সট আবার প্রজেক্টের কথা বলা হচ্ছে, সিগনিফিকেন্ট আর্জেন্ট প্রজেক্ট, ঠিক আছে, পড়ে ফেলতে হবে, এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কথাগুলোকে আন্ডারলাইন করে দেবো, হাইলাইট করে দেবো, তোমাদেরকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে। এই যে কত কি কি করা হচ্ছে, আউটলেট করা হচ্ছে, কত কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, কত কোটি টাকা সেখান থেকে মানে বাজেট অ্যালোকেট করা হচ্ছে, কোথায় হচ্ছে, পথশ্রীতে কত, এইটুকু আমাকে ডিটেলসে পড়তে হবে, নাহলে তোমাকে সেই ওই লার্জেস্ট সেকশনটা পড়তে হবে, দরকার যদি না থাকে তাহলে এইটাকে আগে পড়ে ফেলবে, ঠিক আছে। এবং এখানে সব থেকে বড় সুবিধার জায়গা, ভালো করে বোঝো, তোমরা যারা গভর্নমেন্ট স্কিমস, তোমাদেরকে বলেছিলাম না গভর্নমেন্ট স্কিমস তোমাদের মানে স্টেটের এক্সামস এর জন্য স্টেট গভর্নমেন্ট স্কিমস আমাদেরকে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। সেই স্টেট গভর্নমেন্ট স্কিমস এর আপডেট কিন্তু আমরা এই বাজেটে পাবো, এটা খেয়াল রাখো। যেমন ধরো এই যে 31/3/2026 মধ্যে কি হচ্ছে, টি ইন্ডাস্ট্রিতে কি চেঞ্জেস আসতে চলেছে, এগ্রিকালচার ইনকাম ট্যাক্সের কি রিলিফ হবে, এইগুলো হচ্ছে আপডেট। তারপর ধরো অন্যান্য যোজনাগুলোতে, বাংলা আবাস যোজনাতে কি হয়েছে, সেইগুলো হচ্ছে আপডেট, ঠিক আছে। জুন 25-এর মধ্যে কি হতে চলেছে, আপডেট। এগুলো কিন্তু পড়তে হবে, মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে, কারণ স্টেট গভর্নমেন্ট এক্সাম গুলোতে কিন্তু তুমি বেসিক লেভেল থেকে টপ লেভেলে একটা দুটো কোশ্চেন থেকে 5-7টা কোশ্চেন বা তার থেকেও বেশি কোশ্চেন আমরা পেয়ে থাকবো কিন্তু। সুতরাং স্টেট গভর্নমেন্টের স্কিম শুধু পড়লাম, সে অতীতকালে একটা নোটস বানিয়ে রেখেছিলাম পড়লাম, তারপর আপডেট করিনি, আপডেট করবো কোথা থেকে, এই স্টেটের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং হচ্ছে আমাদের গভর্নমেন্ট স্কিমস মানে আমাদের বাজেট থেকে, সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। মামাটি মানুষ কিভাবে কাজ করছে না করছে সেগুলো তো আমার খোঁজ খবর, মানে আমাকে তো এটা পরীক্ষার জন্য রেডি রাখতে হবে, তাই না। তো মোটামুটি খোঁজ খবর করে যা যা পাওয়া গেলে এখানে লাস্ট কনক্লুশনে আমাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে এখানে অনেক কিছু লেখা আছে আর কি, এত কিছু পড়লে চাপ হয়ে যাবে, ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা, মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা। টোটাল কত কোটি টাকা আমাদের প্রোভাইড করার প্রপোজাল এসছে, ঠিক আছে, 3,89,194 কোটি নেট, কিন্তু গ্রস নয়, গ্রস একটু বাড়তে পারে, ওকে। এবং ফাইনালি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের অনারেবল সিএম ম্যাডামের একটা কবিতা আমাদের এখানে পাওয়া গেছে, ঠিক আছে, যে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে, বুকের ভাঙা পাঁজর সরিয়ে বাংলা জাগবে বিশ্বের ভরে, ঠিক আছে। তারপর হচ্ছে বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে মুছে যাক দুঃখ বক্ষ পাঁজরে, ভেঙে যাওয়া পাঁজরকে শক্ত করে বিশ্ব বাংলা আসবে বাংলার দ্বারে। এই যে বিশ্ব বাংলা বাংলার দ্বারে কি করে আসছে, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু, কারণ এই যে দুয়ারে সরকার, মাথা রাখবে কিন্তু, লজিক আছে, মানে এই যে কবিতার পেছনে কিন্তু একটা ব্যাপার আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সুস্মিতা আমি একটু পরে আসছি। নেক্সট ছুঁড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি, স্বাভাবিক, অতীত থেকে আমরা লার্ন করব, কিন্তু অতীতকে মাথায় নিয়ে চললে হবে না, আবার শুরু হচ্ছে, ওয়েট আমি আসবো, আমি একটুখানি ভাবার্থটা বুঝিয়ে নিই, ঠিক আছে। দৈনিক স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি, জয় হিন্দ জয় বাংলা, ঠিক আছে। এবার এই পোয়েমটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলটিমেট প্রাপ্তি কিন্তু, ঠিক আছে, খেয়াল রাখবো। ফাইনালি যে এটা আসে, আমি তোমাদের ডাউট আমি আসবো, আমি একটুখানি আগে লাস্ট সেকশনে শেষ করি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আলটিমেটাম, এটা আলটিমেটাম, পুরো ডিটেল ডেটা, কত ওপেনিং ব্যালেন্স থাকছে, রেভিনিউ রিসিপ্ট, আচ্ছা এই যে টার্ম গুলো, এটা তোমাদেরকে আমি এইচডাব্লিউ দিলাম, কেন রেভিনিউ রিসিপ্ট বা এই যে টার্ম গুলো এখানে বুঝতে পারবে না, এখানে যা যা টার্ম আছে সেই টার্ম গুলো যেগুলো ম্যাক্সিমাম টার্ম বোঝানো, তার মধ্যে যেটা বুঝতে, ধর তুমি বুঝতে পারলে কন্টিজেন্সি কি, তুমি বুঝতে পারলে না, কন্টিজেন্সি হচ্ছে আপদকালীন যে ফান্ড থাকে সেটাকে কন্টিজেন্সি ফান্ড বলে, ঠিক আছে। তারপর ধরো ডিসবার্সমেন্ট কথাটা মানে বুঝতে পারলে না, ডিসবার্সমেন্ট অফ লোনস কথা মানে হচ্ছে লোনটাকে মানে ভেঙে দেওয়া, ভাগ করে দেওয়া, বা কি বলবো ডিসবার্স করা মানে ক্লোজ করা বলতে পারো, ঠিক আছে। রিপেমেন্ট বলতে যদি না বুঝতে পারো, এরকম কিছু কিছু টার্ম যদি না বুঝতে পারো, আমাকে একটুখানি পুরোটা দেখে নেবে, দেখে নিয়ে আমাকে বলবে, কারণ এটা কিন্তু ডেটাবেস, এখানে একটুখানি মাথায় রাখতে হবে। তবে এটাতে চাপ দেওয়ার জায়গাটাও একটুখানি পরে হলেও বাকি যে জায়গাগুলো আমি তোমাদেরকে বললাম, যে একটা সেকশন বাদ দিয়ে বাকি 4টে সেকশন কিন্তু আমাদের কাছে খুব খুব ইম্পর্টেন্ট। সেখানে প্রথম সেকশনে সেন্ট্রালের ডেটা প্লাস স্টেটের ডেটা পাচ্ছ, পরেরগুলো কিন্তু স্টেটের ডেটা, এবং যেরকমভাবে পড়তে বললাম ভালো করে পড়বে, আর যেখানে সমস্যা হবে আমরা তো আছি, নিশ্চিন্তে থাকো। আর এই ফাইনাল স্টেটমেন্ট মানে ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট আলটিমেটলি যেটা রয়েছে সেটাকে আস্তে আস্তে দেখে ফেলতে হবে।
তো মোটামুটি ওইগুলো যদি পড়ে ফেলতে পারো অনেকটা এখানে আমার মোটামুটি রেডি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা আলটিমেট তথ্য তো, মানে ধরো কোথায় কোন সেক্টর থেকে কি, যেমন ধরো আমাদের সেন্ট্রালের বাজেটের মধ্যে ওই যে টাকার হিসাব দেখায় না, যে 1 টাকাকে কি কি ভাগে ভাগ করে পেলাম, কি কি ভাগে ভাগ করে খরচা করলাম, ওটা কিন্তু এখানে একদম থিওরিটিক, মানে একদম ডেটাবেসের উপর দাঁড় করা, কোনো ইনফোগ্রাফিক বা কোনো ছবি টবি এত ইউজ করা হয়নি। কেন ইউজ করেনি, কেন মানুষ ডিটেলস চায়। তো মানুষের জন্য আমাদের এই বর্তমানে মামাটি মানুষের সরকার, তিনি কিন্তু সেই বাজেটে কিন্তু ডিটেলস তোমাকে দিয়ে দিয়েছে যে কি আছে না আছে, তুমি বুঝে নাও এবার। এবার সে বুঝতে গেলে কিন্তু তোমার একটু নলেজ লাগবে, সামনে যে জায়গাগুলো সমস্যা হবে সেগুলোর জন্য আমি আছি, বুঝিয়ে দেবো, চিন্তা কোনো কারণ নেই। তাহলে এই অবধি আমি বাজেটে যা পড়লাম বুঝলাম, সেই নিয়ে কি কোনো সমস্যা বা কোনো কিছু আছে? আমাকে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন ডেটাগুলোকে মাথায় রাখতে হবে, থাকলে জিজ্ঞাসা করতে পারো। নেই তো?